আমরা আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আমাদের অস্বাস্থ্যকর জীবনের জন্য আমরাই দায়ী, আর আমরাই দায়ী এই বদহজমের জন্য। এই যে কোল্ড ড্রিঙ্ক খেলে যে অ্যাসিডিটি কমে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, জানো তো? কোল্ড ড্রিঙ্ক খেলে আরও অম্বল অ্যাসিডিটি বেড়ে যায়। 100 জনের যদি অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা নিয়ে আসে, মাত্র 20 জনের রোগ পাওয়া যায়। মোটা মানুষই শুধু ডায়াবেটিসে আক্রান্ত হয়। বাইরে থেকে দেখে যদি রোগা হয়, দেখে তার কিন্তু ডায়াবেটিস হবে না, কোনো মানে নেই। কিন্তু কিছু হলো ভাইরাল ইনফেকশন, এ দিয়ে একটা অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রামে 3 দিন 3টে খেয়ে নিল, প্রয়োজন নেই। ওই অ্যান্টিবায়োটিকটা গিয়ে আগে যেটা করে, পেটের এই গুড ব্যাকটেরিয়াগুলোকে শুইয়ে দেয়। তুমি তারপরেই দেখবে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ডায়রিয়া শুরু হলো। দরকার নেই আননেসেসারি আমরা ওভার দ্য কাউন্টার্স অ্যান্টিবায়োটিক কিনে কিনে খাচ্ছি। ইরিটেবল বাউল সিনড্রোম, IBS, হোয়াট ইজ দিস? একজন মানুষের মানে সাধারণ মানুষের কতটা প্রোটিন প্রয়োজন সারাদিন? প্রোটিনটা খেতে হবে, কিন্তু প্রোটিন খেতে হবে মানে শুনে একদম শুধুই সারাদিন প্রোটিন খাচ্ছি তা নয় কিন্তু। অ্যানিমাল প্রোটিন, প্লান্ট প্রোটিন, এর মধ্যে পার্থক্যটা কি? 100 গ্রাম মাছ বা 100 গ্রাম চিকেনে 22 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম বাদামে 25 গ্রাম প্রোটিন থাকে। বাদামে বেশি থাকে। এবার সয়াবিনেও 40 থেকে 45 গ্রাম প্রোটিন থাকে 100 গ্রাম সয়াবিনে। সোয়া চাংস না এগ, কোনটা বেটার প্রোটিন? এগ অবশ্যই বেটার প্রোটিন। ডিম কিন্তু খুব সহজে হজম করা যায়। এই যে আমরা ডিম খাওয়ার আগে এত ভাবি, আর 40 বছরের একটা দামড়া বুড়ো আমরা ভাবছি 2টো ডিম খেলে কি হয়ে যাবে। যেহেতু ডিম বেটার প্রোটিন, সুতরাং যদি ছুটতে হয় তাহলে সোয়া চাং ছুড়ুন, ডিম মেরে অযথা নষ্ট করবেন না। ওয়ার্কআউট না করি, মানে জিমে যাওয়ার যদি অভ্যেস না থাকে, তাহলে কি প্রোটিন খাওয়া জরুরি? না, তুমি আমাকে বলো হজমের সমস্যা হওয়ার সাধারণ কারণগুলো কি? ইররেগুলার লাইফস্টাইল, কি খাচ্ছি, কখন খাচ্ছি, আর কতটা খাচ্ছি। ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব, বেশি ভিটামিন খেলেই বেশি উপকার। স্মোকিং আর অ্যালকোহলটা কিন্তু ব্রেন হেলথ খারাপ করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়। ফাটাফাটি পুরো মেশিন গান চলছে। আজকে আবার আমার সঙ্গে আমার আরেকজন স্টার পারফর্মার ডক্টর এস এ মালিক। তার সঙ্গে আগের এপিসোডটায় আমরা বিভিন্ন ধরনের ডাক্তারি বিষয় নিয়ে কথা বলেছিলাম, ডায়াবেটিস নিয়ে কথা বলেছিলাম এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আবার একটু অন্যরকম শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কিভাবে সুস্থ থাকা যায়, নিরোগ থাকা যায়, আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেগুলো থেকে চটজলদি কী কী কুইক ফিক্স থাকতে পারে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। এই যে আমার মোটামুটি একটা স্বভাব হয়ে গেছে, কোনো সমস্যায় পড়লে এখন আমি তোমাকে একটা ফোন করে ফেলি। হ্যাঁ, তো আজকে আর দেরি করবো না, আমরা সরাসরি ঢুকে যাই। আচ্ছা, একটা বেসিক একটা সমস্যা হচ্ছে, আমি যেহেতু খুব লং আওয়ার্স কাজ হয়, হ্যাঁ, তো ইদানিং যেটা হচ্ছে একটু ঘাড়ে ব্যথা, একটু পিঠে ব্যথা, এগুলো শুরু হয়েছে। এগুলো আগে ছিল না, এই সমস্যা ইদানিং শুরু হয়েছে। তাহলে আমার কি ক্যালসিয়াম খাওয়া উচিত? মানে আমার ক্যালসিয়ামের অভাব হচ্ছে? তুমি তো তোমার যে প্রশ্নটা করলে তার মধ্যে তোমার সমস্যাটা লুকিয়ে আছে, তার উত্তর। এই যে বললে লং আওয়ার্স কাজ করছো, মানে একরকম পশ্চারে থাকছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সেটা একটা কারণ। দেখো, পিঠে ব্যথার কারণ ক্যালসিয়ামের অভাব আমি মানছি একটা কারণ, কিন্তু তুমি যদি খুব সাধারণ কারণগুলোর মধ্যে বলো, সেটা কিন্তু ক্যালসিয়ামের অভাব নয়। আমাদের পশ্চার, আমরা কিভাবে বসছি, আমরা তো অর্ধেক সময় এরকম করে বসি, আমরা কোথায় আর এরকম করে বসি? ভালোভাবে সিদ্ধাড়া সোজা রেখে আমরা তো আর বসি না, দীর্ঘ সময়ে বসছি, আমাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে, আমরা স্ক্রিনে কাজ করছি, অফিসে যাচ্ছি, মোবাইল ফোনে ঘাড় বেঁকিয়ে একদম ঘাড়টা পুরো এরকম যে হয়ে যাচ্ছে আর কি, সেভাবে মোবাইল ফোন দেখছি। এগুলো আমাদের ঘাড়ে ব্যথার কারণ। তার সঙ্গে আরও অন্যান্য অনেক কারণ আছে, যেমন ক্যালসিয়ামের অভাব তুমি এক্ষুনি বললে, ভিটামিন ডির অভাব, এবং আমরা আর একটা কারণ জানি না অনেকে, স্ট্রেস থেকে নেক মাসল স্প্যাজম হয়, ঘাড়ের মাসলগুলো শক্ত হয়ে যায়, তার জন্য আমাদের ঘাড়ে ব্যথা হয়। ডিহাইড্রেশন, আচ্ছা, আমরা জল কম পান করলাম সারাদিনে, তার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে। জল কম খেলে ঘাড়ে ব্যথা হয়, মাসল শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, স্প্যাজম হয়। ও মাই গড। কিছু ওষুধ আছে, সেগুলো থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, মাসল পেনের জন্য স্ট্যাটিন গ্রুপের ওষুধে অনেকের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। ফলে শুধু ক্যালসিয়ামের অভাব বললে একটা খুব সরলীকরণ হয়ে যাবে আর কি, মানে হতে পারে ক্যালসিয়ামের অভাব, কিন্তু সেটার সংখ্যা খুব বেশি হয় না। কিন্তু পশ্চার, এই যে এই ভিটামিন ডির অভাব হলো, থাইরয়েড ডিসফাংশন হলো, যে ক্রনিক অসুখগুলো, সেটাও ঘাড়ে ব্যথার কারণ। স্ট্রেস, এইগুলো হচ্ছে ঘাড়ে ব্যথার কারণের খুব সাধারণ কারণগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট আমরা খাই, সেটা খাওয়ার কি কোনো সুনির্দিষ্ট বয়স আছে? মানে ধরো আমার 40 পেরিয়ে গেছে, মানে এইবার ক্যালসিয়াম খেতে আরম্ভ করি। না, এরকম কোনো বয়স নেই, তবে কিছু কিছু জায়গায় ক্যালসিয়াম অভাব থাকে শরীরে, যেমন শিশুদের, যেমন গর্ভাবস্থায়, প্রেগনেন্সি হয়েছে, বা ল্যাকটেটিং মাদার,
যারা মাতৃ দুগ্ধ পান করাচ্ছেন, বা বয়স্ক মানুষ, বা এমন কিছু অসুখ আছে যেগুলোতে ক্যালসিয়াম শরীরে কমে যায়। যেমন একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েডের পিছনে থাকে, তাকে সেখানে যদি কোনো অ্যাডিনোমা বা ঝামেলা কিছু হয়, বা সেখান থেকে যদি সেটাকে উড়িয়ে দেওয়া যায়, যদি কোনো কারণে অপারেশন করার মাধ্যমে বা কোনো সার্জিক্যাল কোনো কমপ্লিকেশন হয়েছে, তাহলে ক্যালসিয়াম শরীরের মধ্যে কমে যেতে পারে, হাড়ও দুর্বল হয়ে যেতে পারে। ফলে সেই ক্ষেত্রে আলাদা করে ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন আছে। মনে করো কারো একটা থাইরয়েডে ক্যান্সার হয়েছিল, এবার থাইরয়েডটমি করতে হয়েছে, সেখান থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও বাদ দিতে হয়েছে বা বাদ চলে গেছে, সেখান থেকে ব্লাডে ক্যালসিয়াম কম হয় এবং তার জন্য লাইফ লং ক্যালসিয়াম খেয়ে যেতে হয়, এরকম থাইরয়েড ওষুধের সাথে। ফলে এই নির্দিষ্ট কোনো বয়স নেই যে 40 পেরিয়ে গেলে আমার শরীরে ক্যালসিয়াম কমে যাবে, তার কোনো মানে নেই। কিন্তু আমরা যদি নিয়মিত আমাদের যে খাদ্যাভ্যাসটা সেটা যদি ঠিক রাখি, আমরা খুব সবাই জানি যে দুধে ক্যালসিয়াম থাকে। এবার দুধ, পনির, চিজ, দই আমরা যদি রেগুলার খাই, আমরা যদি ভালো শাকসবজি রেগুলার খাই, সাদা তিলে প্রচুর ক্যালসিয়াম, সেটা যদি খাবারের মধ্যে আমরা খেতে পারি, কেউ তিল রোস্ট করে খাচ্ছে, কেউ তিলের নাড়ু খাচ্ছে, কেউ তরকারিতে তিল দিয়ে খাচ্ছে, বিভিন্নভাবে তিল খাওয়ার একটা বাংলাতে প্রচলন আছে, তাহলে তো ক্যালসিয়াম অভাব হওয়ার কথা না। এবার আমি কিছু খাচ্ছি না, সারাদিন জাঙ্ক ফুড খাচ্ছি, যে খাবারে ফুড ভ্যালু কিছু নেই, যার পুষ্টিমান খুব খারাপ, তাহলে তো আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেবে। আর কিছু কিছু কারণ যেগুলো আমি বললাম, সেগুলোতে আমাদের বাইরে থেকে ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন হয়। তবে মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার পর, মানে মেনোপজ হওয়ার পরে ক্যালসিয়ামের কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হয়। কিন্তু ক্যালসিয়াম শরীরে কম আছে কিনা, হাড়ে ক্যালসিয়াম কম আছে কিনা, তো কিছু পরীক্ষা আছে, কিছু স্ক্যান ট্যান আছে, সেগুলো করে দেখে নিতে হয়, কিছু ব্লাড প্যারামিটার্স আছে, সেগুলো দেখে নিতে হয়। আবার ক্যালসিয়াম খেলেও হবে না, তোমার ব্লাডে আবার ভিটামিন ডি ঠিক থাকতে হবে, কিন্তু নাহলে তুমি ক্যালসিয়াম খাবে আর ইন্টেস্টিন থেকে ওর অ্যাবজর্পশন হবে না, শোষণ হবে না। এইটা একটু ডিটেলে বলো, মানে আমার নেক্সট কোয়েশ্চেনই ছিল যে এটা সবসময় বলা হয় যে ক্যালসিয়াম কম হচ্ছে, ভিটামিন D3 সমস্যা, ভিটামিন D3 সমস্যা, এটা এই দুটোর মধ্যে সম্পর্ক কি? আসলে কি হয়, এই ভিটামিন ডিটা খুব গুরুত্বপূর্ণ তোমার শরীরে ক্যালসিয়াম ব্যালেন্স কতটা থাকবে তার জন্য। কিছু হরমোন আছে, তারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ক্যালসিটোনিন ইত্যাদি। এবার ভিটামিন ডির কাজটা হচ্ছে তোমার অন্ত্র থেকে, তোমার খাবার থেকে যে ক্যালসিয়াম আছে সেটা যে ব্লাডে অন্ত্র মানে ইন্টেস্টিন থেকে ব্লাডে ঢুকবে, সেটা করে হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, তাহলে তোমার ভিটামিন ডি ঠিক না থাকলে ওই হবে না, তুমি যতই ক্যালসিয়াম খাও বেরিয়ে যাবে, রক্তে ক্যালসিয়াম আসবে না। ওকে। এবার এই ভিডিও শুনে এবার লোকে আন্দাজে ভিটামিন ডি খাওয়া শুরু করবে, এরকম অনেক পেশেন্ট আছে ভিটামিন ডি টক্সিসিটি হয়ে গেছে। ভিটামিন ডি টক্সিসিটি হয় নাকি? এত ভিটামিন ডি খেয়ে নিয়েছে, 200 উঠে গেছে ভিটামিন ডি। আমি পেশেন্ট পেয়েছি, গত সপ্তাহের আগের সপ্তাহে পেয়েছি। এবার তাকে বলেছে ডাক্তার ভিটামিন ডি খেতে, ভিটামিন তো ভেবেছে শরীরের জন্য খুব ভালো, ডাক্তার দিয়েছে 8 সপ্তাহ, খেয়েছে 25 সপ্তাহ, ফলে তার ভিটামিন ডি অনেকটা বেড়ে গেছে। এদের আবার যাদের কোনো অসুবিধা হয় তার আবার ভিটামিন ডি কমাতে হয়, হাসপাতালে ভর্তি করতে হয়। ফর্চুনেটলি এর কোনো প্রবলেম হয়নি। একে বললাম ভিটামিন ডি, ক্যালসিয়াম ভিটামিন টিটামিন এখন কিছু বছর দুয়েক আপনি খাবেন না, মানে ওভার এনথুসিয়াস্টিক হয়ে বেশি খেয়ে ফেলেছে। এবার ভিটামিন ডির আবার ঝামেলা আছে, তোমার ওই ভিটামিন ডির অ্যাক্টিভেশন হয় কিডনিতে, লিভার ঠিক থাকতে হবে, তবে ভিটামিন ডি তুমি যে সাপ্লিমেন্ট খাও তাহলে ঠিকঠাক কাজ করবে। আর আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়ার জন্য যে ভিটামিন ডি সানলাইট থেকে আসে। আসলে ভিটামিন ডি সানলাইট থেকে আসে না, সানলাইট আমাদের স্কিনে পড়লে ভিটামিন ডি ওই স্কিনে তৈরি হয়। ওই স্কিনে তৈরি হওয়ার রাস্তা হচ্ছে একমাত্র স্কিনে, ওই সানলাইট যদি স্কিনে পড়ে। এবার জামা টামা পরে শীতকালে লোকে ভিটামিন ডি নিতে গেছে, সানলাইট জামা পুড়ে ঢুকবে কি করে আলো? খালি গায়ে থাকতে হবে তবে তো ঢুকবে। স্কিনের উপরে আলোটাকে, সূর্যের আলোটাকে পড়তে হবে, রোদটাকে পড়তে হবে। তুই জামা টামা পরে, কলার টলার পরে, কালো জামা পরে যাচ্ছে, তাহলে তো হবে না, রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যাবে। তো যতটা পোর্শন খুলে রাখা যায়, তাহলে মহিলাদের ক্ষেত্রে একটু অসুবিধে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে অনেকটা তারা এক্সপোজ করতে পারে। তারা এখানে আরো একটা বিষয় আছে বলে নাকি, মানে ওটা বেলা 12টা সানলাইট নিলে হবে না, ওটা একটু সকালের দিকে নিতে হবে। 9টা থেকে 10:30টার মধ্যে সানলাইটটা খুব ভালো, তীক্ষ্ণ রোদটা অতটা থাকে না, আর ওই সময় বেশি তোমার লাইটটা বেশি পড়ে আর কি, রোদের যে অংশটা ভিটামিন ডি তৈরি করে সেটা অনেক বেশি ভালো পরিমাণে থাকে। ওকে ওকে ওকে। এবার তুমি আমাকে বলো যে অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে ফেললে কি কি সমস্যা হতে পারে, আর তার সঙ্গে তুমি এটাও বলো, যেহেতু তুমি বলেছো এই ভিটামিন ডি টক্সিসিটি, এইটা নিয়েও বলে দাও। বেশি ক্যালসিয়াম খেলে যেটা হবে, রক্তে ক্যালসিয়াম বেড়ে যাবে। রক্তে ক্যালসিয়াম বেড়ে গেলে যেটা প্রথমেই হয় সেটা হচ্ছে আমাদের একটা গা বমি ভাব হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, রিদম চেঞ্জ হয়ে যাবে হার্টের, মাসেলের কন্ট্রাকশনের প্রবলেম হতে পারে, কনস্টিপেশন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, খিদে কমে যেতে পারে। এতগুলো জিনিস হতে পারে। সারপ্রাইজিংলি এই সবকটাও ভিটামিন ডি টক্সিসিটিতে হতে পারে, কারণ ভিটামিন ডি টক্সিসিটি হলে বেশি ক্যালসিয়াম ব্লাডে ঢুকবে খাবার থেকে, তাহলে ক্যালসিয়াম বেড়ে গেল, ওই সেম জিনিসগুলো হতে থাকবে।
পেশেন্টে যদি ভিটামিন ডি খাচ্ছে, তার যদি সিমটমসগুলো হয়, খিদে চলে গেল, গা বমি হচ্ছে, একটু মাসেল স্প্যাজম হচ্ছে, বা তার কনস্টিপেশন হঠাৎ করে শুরু হলো, আগে কনস্টিপেশন ছিল না, তারপরে ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে কিনা দেখা দরকার। ভিটামিন ডি টেস্ট না করলে বোঝা যাবে না, বাইরে থেকে পেশেন্টকে দেখে বুঝতে পারবে না ভিটামিন ডি টক্সিসিটি হয়েছে কিনা। রক্ত নিয়ে পরীক্ষা করে লেভেল দেখতে হবে কতটা আছে। ফলে এই ঝামেলা টক্সিসিটি হলে, যদি কারো সত্যিকারের টক্সিসিটি হয় যে ইন্ট্রাক্টেবল ভমিটিং হচ্ছে, কোনো কন্ট্রোল হচ্ছে না, তাকে হাসপাতালে ভর্তি করে সেই ঝামেলা মেটাতে হবে আর কি। তার কিছু ওষুধ আছে, অ্যান্টিডোটস কাইন্ড অফ থিং, সেগুলো দিয়ে এটা ট্রিটমেন্ট করতে হয়। বেশ, এবার তুমি আমাকে বলো হোয়াট ইজ গাট হেলথ। এখন গাট হেলথ নিয়ে প্রচুর কথা হচ্ছে। গাট মানে হচ্ছে পেট, গাট হেলথ মানে হচ্ছে আমাদের স্টামাক আর ইন্টেস্টিন, এদের কাজ, সূক্ষ্ম কাজ, হজম করার পদ্ধতি, এবং এদের মধ্যে যে ইন্টেস্টিনে যে গুড ব্যাকটেরিয়া থাকে, প্রোবায়োটিক যেগুলোর নাম, যেগুলো হেলদি ব্যাকটেরিয়া, এই পুরো জিনিসটার হেলথটাকে বলে গাট হেলথ। লিভার ওর মধ্যে পড়ে না কিন্তু। ও, লিভার ওর মধ্যে না, লিভার গাট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের একটা পার্ট, কিন্তু গাট হেলথ বলতে আমরা স্টামাক, ইন্টেস্টিন আর এই গুড ব্যাকটেরিয়ার কথা বলি। এর অনেকগুলো কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেজন্য গাট হেলথ বলে। কি কাজ আছে একটু শুনি। যেমন এই গাট, আমাদের ভেতরে যে গাট হেলথ বলতে এই ব্যাকটেরিয়াগুলো হেলথটা নিয়ে আমি যদি কথা বলি, এই ব্যাকটেরিয়ার হেলথটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এ নির্ধারণ করে তোমার খাবার কতটা হজম হবে, এ নির্ধারণ করে তোমার মেটাবলিক হেলথ কতটা ভালো থাকবে, এ নির্ধারণ করে তোমার মেন্টাল হেলথ কতটা ভালো থাকবে, এ নির্ধারণ করে তোমার ইমিউনিটি কতটা ভালো থাকবে। এ আবার কিছু ভালো ভিটামিন তৈরি করে আবার। আচ্ছা। হ্যাঁ, এবার কিছু হরমোন তৈরি করে, যেগুলো আমাদের অ্যান্টি ওবেসিটি হরমোনের মতো কাজ করে। মানে তুমি অনেক খাবে অথচ মোটা হবে না, যদি এর স্বাস্থ্য ভালো থাকে। এবার এই ব্যাকটেরিয়াগুলোর স্বাস্থ্য যদি খারাপ থাকে, তারা যদি দুর্বল, কাঙাল টাইপের হয়, মানে গায়ে জোর টোর নেই, তাহলে তুমি কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাবে। আচ্ছা, তোমার মেটাবলিক হেলথ খারাপ হয়ে যাবে। আসলে যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলছিলাম, ওরা কিছু হরমোন তৈরি করে, কিছু কেমিক্যাল তৈরি করে, যে কেমিক্যাল হরমোনস, তার নাম হচ্ছে GLP-1 লাইক হরমোনস, বা তা শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস ইত্যাদি। তারা হচ্ছে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। মানে আমাদের বডি থেকে যে ইনসুলিন তৈরি হয় না প্যানক্রিয়াস থেকে, সেই ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে আমরা জানি যতগুলো মেটাবলিক ডিজিজের ব্যাপার আছে, সব ইনসুলিন হেলথ খারাপ, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। ফলে ইনসুলিনের সেন্সিটিভিটি যদি বেড়ে যায়, তাহলে মেটাবলিক ডিজিজগুলো কমে যাবে, সুগার কমে যাবে, সুগার বেটাল কন্ট্রোল হবে, কোলেস্ট্রল ভালো থাকবে, ফ্যাটি লিভার হবে না, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হবে না, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে না, তার ওজন বাড়বে না, যদি গাট হেলথ ভালো থাকে। এবার গাট হেলথ যদি কারো খারাপ থাকে, তাহলে এই জিনিসগুলো তার অসুবিধা হবে এবং রোগগুলো তার ভবিষ্যতে হবে। বেশ, এবার তোমাকে একটু অন্যরকম একটা প্রশ্ন করি। গাট হেলথ ভালো রাখার জন্য এখন অনেকগুলো শর্ট বের হয়ে, এরকম শিশিওলা 21টা আছে, বলে রোজ সকালবেলা খুলে খেয়ে নাও, তাহলে তোমার গাট হেলথ ভালো হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না, অত টাকা খরচ করবে। গাট হেলথ ভালো করতে গেলে তুমি রেগুলার হোমমেড ফুড খাবে, যাতে ফাইবার বেশি করে আছে, ডায়েটারি ফাইবার। কোন কোন খাবারে ডায়েটারি ফাইবার আছে? শাকসবজিতে আছে, ফলমূলে আছে, বিভিন্ন রকম বীজ যেগুলো খায় না, পামকিন সিডস খায়, সানফ্লাওয়ার সিডস খায়, চিয়া সিডস খাচ্ছি, এগুলোতে বেশি পরিমাণে আছে। বাদামে খুব বেশি পরিমাণে আছে। লেগিউমস, শুটি জাতীয় জিনিস, মটরশুঁটি, ছোলা, কাবলি ছোলা, রাজমা, এগুলোতে আছে। ডাল, এগুলোতে ফাইবার আছে। এগুলো তুমি ডায়েটে যদি বেশি ভালো করে রাখো, তাহলে তোমার গাট হেলথ ভালো থাকবে। বাঙালিরা খাবার বলতে কি বোঝে? ভালো একটু গরম ভাত হবে, আলু সেদ্ধ হবে, একটু ডাল হবে, একটা ডিম ভাজা হবে। এই ডাল, ওইটুকু পাতলা ডাল, তাতে কতটুকু ফাইবার থাকে? বাকি তিনটাতে কোনো ফাইবারই নেই। সাদা ভাতে ফাইবার নেই, ডিম ভাজাতে ফাইবার নেই, ঘিতে ফাইবার নেই, তার আলু সেদ্ধতে ফাইবার নেই। ও বাবা, তাহলে বাঙালিদের কেন মোটা হবে না? সব বাঙালির ভুঁড়ি। আচ্ছা, ওকে। ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে না। তাহলে তোমাকে পুরো ডায়েটটাকে চেঞ্জ করতে হবে। গাট হেলথ ভালো রাখতে স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস গাট হেলথ খারাপ করে দেয়। স্ট্রেস হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, পেটের সঙ্গে তো নার্ভের কানেকশন আছে, সেগুলোকে খারাপ করে, ফলে গাট হেলথ খারাপ হয়ে যায়। এই যে অ্যালকোহল খাচ্ছে, গাট হেলথ খারাপ হয়ে যাবে। ভালো করে রাত্রে ঘুমোচ্ছে না, কর্টিজল বেড়ে যাচ্ছে, গাট হেলথ খারাপ হয়ে যাবে। জাঙ্ক ফুড খাচ্ছে, ফ্রাইড আইটেমস খাচ্ছে, গাট হেলথ খারাপ হয়ে যাবে, ভালো থাকবে না। তাহলে গাট হেলথ ভালো রাখতে গেলে, এই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিছু হলো ভাইরাল ইনফেকশন, এ দিয়ে একটা অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রামে 3 দিন 3টে খেয়ে নিল, প্রয়োজন নেই। ওই অ্যান্টিবায়োটিকটা গিয়ে আগে যেটা করে, পেটের এই গুড ব্যাকটেরিয়াগুলোকে শুইয়ে দেয়। ও, তুমি তারপরেই দেখবে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ডায়রিয়া শুরু হলো, গাট হেলথ খারাপ হলো। তুমি দেখবে ওই অ্যান্টিবায়োটিকটা খাবার পরেই তার খিদে চলে গেল, গাট হেলথ খারাপ হয়ে গেল। তুমি দেখবে অ্যান্টিবায়োটিকটা খাবার পরে কিরকম খিদে নিয়ে শুকিয়ে যাচ্ছে, গাট হেলথ খারাপ হয়ে গেল, জেল্লা চলে গেল। দরকার নেই আননেসেসারি আমরা ওভার দ্য কাউন্টার্স অ্যান্টিবায়োটিক কিনে কিনে খাচ্ছি।
এইগুলো আমাদের গাট হেলথ খারাপ করে। তো খুব বেসিক কতগুলো জায়গা আছে, যেমন রেগুলার যারা এক্সারসাইজ করে, এক্সারসাইজ করলে কিছু গুড হরমোনস বেরোয়, এন্ডরফিন এগুলো নাম আছে তাদের, সেগুলো কিন্তু আবার ওভারঅল আমাদের হেলথ মেনটেন করে, মেন্টাল স্ট্রেস কমিয়ে দেয়, পরোক্ষভাবে ইনডাইরেক্টলি আমাদের গাট হেলথ ভালো করে দেয়। রাইট। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমরা ভালো থাকবো আর কি। ওকে, একটা এর সঙ্গে কানেক্টেড একটা অসুখের কথা আমাদের ইনফ্যাক্ট এক সহশিল্পীর আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। হোয়াট ইজ দিস? আইবিএস হচ্ছে পেটের একটা অসুখ বা বিভিন্ন রকম সিমটমের একটা কালেকটিভলি আমরা বলতে পারি, যেটাতে পেট ফাঁপা হয়, পেটে ব্যথা হতে পারে, পেটে গ্যাস হতে পারে, কারো ডায়রিয়া হতে পারে, কারো কনস্টিপেশন হতে পারে, স্টুল পাস করার পর সে কিছুটা বেটার ফিল করে, অথচ কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, দেখা যায় টেস্ট করে দেখা যায় কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে ইরিটেবল বাউল সিনড্রোম বলে। এটা একটা কিছুটা বলতে পারো ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মতো, মানে আমাদের মাইন্ড ব্রেন গাট অ্যাক্সিস, গাট ব্রেন অ্যাক্সিস এগুলোর সঙ্গে সম্পর্কিত একটা অসুখ, কিন্তু সত্যিকারের কোনো ক্ষত পাওয়া যায় না বা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। না, এটা কি তাহলে কিওর করা যায় না? এটাকে কিওর করাও যায় না, এটা কন্ট্রোল করা যায় উইথ লাইফস্টাইল ম্যানেজমেন্ট, উইথ সার্টেন মেডিকেশন, আর তার সাথে আরও কিছু ব্যাপার আছে যেগুলোর মাধ্যমে আইবিএস ঠিক থাকে। আমাদের মেডিটেশন পড়ে, ধ্যান করা, যোগা করা, এক্সারসাইজ করা, অ্যাডিকশন থেকে দূরে থাকে, অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, ট্রিগার ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা। আমার একটা পেশেন্ট আছে, তার ডিম খেলে আইবিএস অ্যাগ্রাভেট করে, ডিম খেলে পাতলা পায়খানা হয়, ওর জন্য ডিমটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। তাহলে ওকে ডিমটাকে অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিগারিং ফ্যাক্টর আছে, যে ট্রিগার ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন আমাদের আরেকটা পেশেন্ট আছে যে আমাকে দেখাতে আসে, যে শুকনো লঙ্কার গুঁড়ো খেলে ডায়রিয়া শুরু হয়ে যায়, তার আইবিএসটা ট্রিগার্ড হয়ে যায়। তাহলে শুকনো লঙ্কা তাকে খেতে না করা হয়েছে, এবার তো মানুষের জিভ, লোভ, মাথা, চোখ, কোথাও একটা গিয়ে দেখলো একটা পিৎজা খেয়ে নিল যেখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে, শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে খেলে যে শুরু হবে তাই নয়, কিন্তু 3-4 দিন পর, 7 দিন পরেও হতে পারে। ও হ্যাঁ, আবার কারো কারো জায়গা পরিবর্তন করলেও আইবিএস ট্রিগার্ড হয়। মনে করো বাড়িতে যেগুলো সে একই বিছানায় ঘুমায়, কোথাও বেড়াতে গিয়ে হোটেলে একটা বিছানায় ঘুমলো, তার শোয়ার জায়গার পরিবর্তন হলো, ঘুমটা ভালো করে হলো না, আইবিএস ট্রিগার্ড হতে পারে। বাড়ির এক প্রকারের রান্না, এক ধরনের হাতে রান্না হচ্ছে, অন্য জায়গায় গিয়ে অন্যভাবে খাচ্ছে, তার ট্রিগার্ড হতে পারে। ফলে ট্রিগার ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হয় আইবিএস এর ক্ষেত্রে। ওকে, ওকে, এবার নেক্সট আর একটা প্রশ্নে আসি, যেটা এখন ইদানিং খুব চলছে, বেশি করে প্রোটিন খাও, বেশি করে প্রোটিন খাও, বেশি করে প্রোটিন খাও। একজন মানুষের, মানে সাধারণ মানুষের কতটা প্রোটিন প্রয়োজন সারাদিনে? যদি তার খুব মানে হেভি জিম গোয়ার যদি না হয়, মানে মাসেল বিল্ডিং না করছে, তাহলে 0.8 গ্রাম টু 1 গ্রাম পার ডে পার কেজি এই হিসাবে প্রোটিন লাগে। মানে একজন যদি 60 কেজি বডি ওয়েট হয়, তার 40 থেকে 50 গ্রামের মতো প্রোটিন হলেই তার হয়ে যাবে। এবার কেউ হয়তো অ্যাথলেট, তার 1.5 টু 1.8 এরকম গ্রাম পার কেজি পার ডে হিসাবে প্রোটিন, তার ক্ষেত্রে প্রোটিন ইনটেকটা বেড়ে যাবে। এবার কেউ একটা মনে করো কোনো অসুখ থেকে সার্জারি হয়েছে, তার গাট হিলিং বা তার যে অপারেশন সাইটের হিলিং দরকার, তাকে তো প্রোটিন ইনটেকটা বেশি করতে হবে, তার অ্যাকর্ডিং টু তার সিচুয়েশন তাকে সেরকম প্রোটিন ইনটেক করতে হবে। এখন প্রোটিনটা সবার জন্য একই রকম নয়। একজন কিডনি পেশেন্ট আছেন, তার কি প্রোটিন ইনটেক নর্মাল মানুষের মধ্যে হবে? তাহলে তার ক্রিয়াটিনিন বেড়ে যাবে, তার ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিক্টেড হবে। এবার কারো একটা পেটের অসুখ আছে, সে অতটা প্রোটিন খেয়ে হজম করতে পারে না, ধরো তার আইবিএসই আছে, বেশি প্রোটিন খেলে তার ট্রিগার্ড হয়ে যায়, তার ক্ষেত্রে একটু কম হবে। প্রোটিনটা খেতে হবে, কিন্তু প্রোটিন খেতে হবে মানে শুনে একদম শুধুই সারাদিন প্রোটিন খাচ্ছি তা নয়, কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স ডায়েট খেতে হবে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তার সবটাই ব্যালেন্স করতে হবে, ফাইবার সব থাকবে, জল ঠিকঠাক খেতে হবে, তবেই তো আমাদের শরীর ভালো থাকবে। শুধু প্রোটিন খেয়ে তো সবটা কার্যকারিতা হবে না শরীরে যা যা দরকার। আচ্ছা, তুমি আমাকে বলো, অ্যানিমাল প্রোটিন, প্লান্ট প্রোটিন, এর মধ্যে পার্থক্যটা কি? বলা হয় যে বায়োলজিক্যাল ভ্যালু সবচেয়ে বেশি অ্যানিমাল প্রোটিনসগুলোতে, কারণ সেগুলোতে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো থাকে। ওই যে আমরা বায়োলজিতে পড়তাম না, 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, 11টা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেই ফিনাইলালাইন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, আইসোলিউসিন আছে না, ওইগুলো আমাদের সবকটা থাকে হচ্ছে অ্যানিমাল প্রোটিনগুলোতে, মাছ, মাংস, ডিম, দুধ এগুলোতে। প্লান্ট প্রোটিনেও এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, কিন্তু একটার মধ্যে সব থাকে না। মনে করো ছোলা, সয়াবিন, বাদাম সব প্রোটিন আছে তো, রাজমা, একটার মধ্যে সব নেই। তুমি যদি সবকটাই মিলিয়ে মিশিয়ে খেতে পারো, তাহলে তোমার 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবে। ও বাবা! হ্যাঁ, সেই জন্য ওকে বায়োলজিক্যাল ভ্যালু যদি দেখতে হয়, তার যদি জৈবিক মান বলা হয়, জৈবিক মান যদি দেখতে হয়, অ্যানিমাল প্রোটিনগুলো বেটার। এবার কেউ হয়তো নিরামিষ খান, কেউ বৈষ্ণব, নিরামিষ তো খাবেন, তাহলে তাকে অন্যভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে নিতে হবে যে আমি একটু দুধ রাখলাম, একটু পনির, চিজ, একটু বাদাম টাদাম রাখলাম,
সয়াবিন থাকলো, এগুলো থাকলো, তাহলে তার প্রোটিন ইনটেকটাও কমপ্লিট হয়ে গেল, হুম, আবার তার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো সে পেয়ে গেল। হুম। এবারে ব্যাপার আছে কিন্তু 100 গ্রাম মাছ বা 100 গ্রাম চিকেনে 22 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম বাদামে 25 গ্রাম প্রোটিন থাকে, বাদামে বেশি থাকে। এবার সয়াবিনেও 40 থেকে 45 গ্রাম প্রোটিন থাকে 100 গ্রাম সয়াবিনে, কিন্তু আমরা কি 100 গ্রাম সয়াবিন 100 গ্রাম বাদাম খেলে পরের দিন একাকার হয়ে যাবে, একাকার বিশ্বাস হয়ে- করো। হ্যাঁ, এবার 100 গ্রাম মাছ তুমি খেয়ে নিতে পারবে, হ্যাঁ, হ্যাঁ, 100 গ্রাম চিকেন খেয়ে নিতে পারবে, হ্যাঁ। তুমি 100 গ্রাম সয়াবিন মানে বুঝতে পারছো, মানে এত সয়াবিন এত হবে, সয়াবিন মানে খেতে খেতে পারবে না। হ্যাঁ। ফলে হ্যাঁ, মানে একটু হিসেব করে বুদ্ধি খাটিয়ে খেতে হবে। তবে তুমি যদি আমাকে বলো, দেখো আমি তো আমিষ খাই, আমি মাছ মাংস খাই, নিরামিষ সবকটা প্রোটিনই খুব ভালো খাই আমরা বাড়িতে। ফলে আমরা একটা ব্যালেন্স করে নিয়েছি যে আমাদের আবার নিরামিষ প্রোটিনগুলোর মধ্যে থেকেও আসে, যেমন আমরা বাদাম খাই, ছোলা টোলাগুলো খাই, এবং আমরা এমনভাবে সিস্টেমটা করি যাতে আমাদের খাবার খরচটা বেড়ে না যায়, হুম, যে সারাদিন খুব দামি জিনিসপত্র করে খরচাটা বাড়িয়ে ফেলছি। হুম, সবাই তো অ্যাফোর্ড করতে পারবেন না, তাহলে কি প্রোটিন থেকে তারা বঞ্চিত হবেন? তাহলে একটু প্ল্যান করে করতে হবে। আমরা যেটা করি, একবেলা যে কোনো একটা আমিষ পদ রাখি, এবং স্যালাড ট্যালাডগুলো রাখা হয় বাড়িতে, যাতে কার্বোহাইড্রেটটা চলে আসে। আর নিরামিষ ওই প্রোটিন যেগুলো থেকে আসে, বাদাম টাদামগুলো, ওগুলো রাখা হয়। এবং আমি দর্শক বন্ধুদের বলবো যে যারা আমিষ খান তারা কিন্তু এই নিরামিষ প্রোটিন যেগুলো আছে সেগুলোও খান, মানে তার সঙ্গে শাকসবজিও রাখুন, তাহলে ব্যালেন্স ডায়েটটা হবে। আর যারা নিরামিষ খাবারটা খাচ্ছেন, তারা নিরামিষ যে খাবারগুলো থেকে প্রোটিন আসছে, উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো প্লান্ট সোর্স থেকে যে প্রোটিনসগুলো আসছে, সেগুলো কিন্তু খেলে মানে একটা থেকে আপনি সব পাবেন না, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা বলছি। তাহলে একটু হিসেব করে সবটা মিলিয়ে মিশিয়ে খাবেন, সপ্তাহে সবটা একটু একটু করে রাখার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। তুমি আমাকে বলো কোন ধরনের প্রোটিন শরীর সহজে ভালো ব্যবহার করতে পারে? শরীর কিন্তু সহজে যে খাবারের সঙ্গে আমরা অভ্যস্ত সেটাই ব্যবহার করতে পারে। 6 মাস বয়স থেকে ডিম হজম করে ফেলতে পারে একটা গোটা কিন্তু মানুষ। হুম, এই যে আমরা ডিম খাবার আগে এত ভাবি, 40 বছরের একটা দামড়া বুড়ো আমরা ভাবছি দুটো ডিম খেলে কি হয়ে যাবে। একটা 6 মাসের বাচ্চা কিন্তু একটা গোটা ডিম খেয়ে হজম করে দিতে পারে, সেদ্ধ করা। বাচ্চাদের একটু কম বয়েল ডিম খেতে না করা হয় এই টাইফয়েড ফাইফয়েডের ঝামেলার জন্য, কিন্তু মানে পুরো হজম করে দিতে পারে। ডিম কিন্তু খুব সহজে হজম করা যায়। এবার প্রোটিন কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু আমার বডি কোন প্রোটিনটা ভালো হজম করতে পারছে সেটা আমিই জানতে পারি। এবং কেউ মাছ খেয়ে ভালো হজম করতে পারে, আমি এরকম পেশেন্টও দেখেছি, মাছ চিকেন খেয়ে হজম করছে, কিন্তু ছোলা খেলে তার ডায়রিয়া হয়ে যায় বা লুজ মোশন হয়ে যায়, বা বাদাম খেলে তার পেটে গ্যাস হয়, লুজ মোশন, অনেক রোগী আছে, তুমি পাবে দেখবে প্রচুর মানুষ আছে। এবার তুমি বলবে এ বাবা, এই একটা নির্ভেজাল নিরামিষ প্রোটিন খেয়ে তার পেট খারাপ হয়ে যাচ্ছে, অথচ একদম জীবজন্তু মেরে সেই প্রোটিন খেয়ে নিচ্ছে, হজম করে ফেলছে। এবার যে যেটা খেয়ে অভ্যস্ত, যার যেটা খেয়ে যেটা থেকে তার সয়, শরীরের যা মহাশয় যা সবে তা সয়, ব্যাপারটা এরকম, যেভাবে গাছ যেভাবে সইছে। তবে আমার ধারণা এবং আমার এটা মনের কথা, যে কেউ যদি নিরামিষ খাবার খেতে পারেন, মানে পারিপার্শ্বিক পরিবেশের চাপে পড়ে মানে চেঞ্জ করবেন না, যে আমিষ খাওয়া শুরু করলেন বা আমিষ খেয়েও যদি ভালো থাকেন, সে নিরামিষ হয়ে গেলেন হঠাৎ করে, সেরকম চেঞ্জ করার দরকার নেই। যে যেটাতে আছেন সেটাতে থাকুন, ভালো করে প্রোটিনটা খান, খাবারটাকে এনজয় করুন, লাইফটাকে এনজয় করুন, মানে চাপে পড়ে কিছু করবেন না, সেটা শরীরের জন্য খারাপই হয় আলটিমেট। তাহলে এখানে একটা জিনিস বলি, বলো। যারা দুরকমই খায়, সোয়া চাংস না এগ, কোনটা বেটার প্রোটিন? এগ অবশ্যই বেটার প্রোটিন, কারণ হচ্ছে এগে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো থাকে, 9টাই থাকে। সোয়া চাঙ্কে সবকটা নেই, কিন্তু সোয়া চাঙ্কের প্রোটিন কন্টেন্টটা অনেক বেশি থাকে। এবার সোয়া চাঙ্কের মধ্যে শুধু প্রোটিন আছে, আর কিছু কিছু ফাইটোকেমিক্যালস থাকে যেগুলো প্লান্ট থেকে পাওয়া যায়। এগের মধ্যে আরো দুটো উল্লেখযোগ্য জিনিস আছে যেগুলো কিন্তু সোয়া চাঙ্কের মধ্যে নেই। এগের মধ্যে আছে জিয়াজান্থিন বলে একটা পিগমেন্ট, সেটা আমাদের চোখের হেলথ ভালো রাখতে সাহায্য করে। কোলিন বলে একটা কেমিক্যাল থাকে যেটা ব্রেন হেলথের জন্য ভালো। হ্যাঁ, আর প্লাস এর মধ্যে ভিটামিন B12 আছে, জিঙ্ক আছে, আয়রন আছে ডিমের মধ্যে। তো আমিষ লোক যদি হন, মানে যিনি আমিষ খান, তাকে আমি সোয়া চাঙ্ক আর ডিমের মধ্যে ডিম খেতে বলবো। তবে দুটোই ভালো প্রোটিন, দুটো থেকেই যথেষ্ট প্রোটিন পাওয়া যায়। তাহলে মানে হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু কম্পারেটিভলি যেহেতু ডিম বেটার প্রোটিন, সুতরাং যদি ছুটতে হয় তাহলে সোয়া চাঙ্ক ছুড়ুন, ডিম মেরে অযথা নষ্ট করবেন না। এক্স্যাক্টলি। হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি আমি ধরো সেরকম ভাবে ওয়ার্কআউট না করি, মানে জিমে যাওয়ার যদি অভ্যেস না থাকে, তাহলে কি প্রোটিন খাওয়া জরুরি? জিমে যেতে হবে বলেই মানে প্রোটিন অনেক অনেক বেশি খেয়ে নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু শুধু জিমে যাওয়ার জন্য যে আমাদের বডিতে প্রোটিনের প্রয়োজন হয় তা কিন্তু নয়।
প্রোটিন অন্যান্য কাজও আছে, আমাদের যে সারাদিন কাজকর্ম করলাম, অনেকগুলো ছোট ছোট সেলস আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়, ওয়্যার অ্যান্ড টেয়ার বলে সেগুলো, সেগুলোকে সারাতে হবে, তো সেগুলো রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে গেলে তার জন্য আমার প্রোটিন দরকার, কিছু হরমোনস, কিছু এনজাইমস, এগুলোর জন্য প্রোটিন দরকার। আমাদের বডির ইমিউনিটি বিল্ড আপের জন্য প্রোটিন দরকার, আমাদের বডির স্ট্রাকচারের জন্য প্রোটিন দরকার। আমি একজন মহিলাকে চিনি যিনি আমাকে আসেন, ধরে ধরে আসেন আর কি, মানে ওই স্টিক আর ওই ওয়াকার নিয়ে। তার কারণ হচ্ছে তিনি শুধু ভাত ডাল আর এইসব খান, তার মানে প্রোটিন ইনটেক কমে গেছে, তার অ্যাট্রফি হয়েছে, পাগুলো সরু হয়ে গেছে প্রোটিনের অভাবে। ফলে আমাদের যে ব্যালেন্স, আমাদের লোকোমোটিভ যে সিস্টেম আছে, আমাদের চলাফেরা করার যে অঙ্গ, সেটার জন্য প্রোটিনের দরকার আছে। প্রোটিন না খেলে হবে না। শুধু কার্বোহাইড্রেট থেকে এনার্জি নিলে আপনার মাসেল লস হয়ে যাবে। মাসেল লস হয়ে গেলে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আমাদের ব্যালেন্স চলে যাবে। হাঁটাচলা করতে গেলে, চলাফেরা করতে গেলে যে ব্যালেন্সের দরকার হয় সেটা চলে যাবে। তুমি আমাকে বলো, হজমের সমস্যা হওয়ার সাধারণ কারণগুলো কি কি? অনেকগুলো কারণ আছে সাধারণ কারণের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যে বাইরে খিদে পেয়েছে, স্যালাড না খুঁজে বা কিছু ভালো খাবার না খুঁজে, রুটি তরকারি না খুঁজে আমি একটা নুডলস খেয়ে নিলাম, যার মধ্যে কোনো বায়োলজিক্যাল, তার ফুড ভ্যালু অলমোস্ট কিছু নেই, ক্যালোরি ছাড়া, ময়দা ছাড়া আর কি আছে বলো? মানে এটা একটা অস্বাস্থ্যকর খাবার হলো কিনা তুমি বলো? আচ্ছা, আমার লাঞ্চ করার কথা দুপুর 1টা থেকে 3টের মধ্যে বা 2টোর মধ্যে, আমি লাঞ্চ করছি সন্ধ্যে 6টায়, অনেকে লাঞ্চ করে সন্ধ্যে 6টায়। হ্যাঁ, বুঝেছো? আমি চিনি এরম লোক। হ্যাঁ, ফলে তার তো হজমের ব্যাঘাত হবেই। কারো কনস্টিপেশন আছে, সেটাকে সে নজর দেয় না, 5 দিন ছাড়া ছাড়া পটি করে, এরকম প্রচুর লোক আছে। রেগুলার তার খাবারের মধ্যে ফাইবার নেই, যে খাবার খাচ্ছে সেই ডায়েটারি ফাইবার যে থাকার কথা, যেটা আমি বলি ডায়েটারি ফাইবার, যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের 30 থেকে 35 গ্রাম থাকতে হবে, সেটাতে অ্যাডিকুয়েটলি পাচ্ছে না। অ্যাক্টিভিটি কম, খাবার হজম হবে কোথা থেকে বলো? বা লিভারে কোনো প্রবলেম আছে যেটা সে ভালো করে চিকিৎসা করে না, ফ্যাটি লিভার ইত্যাদি। কারো মনে করো গল ব্লাডারের সমস্যা আছে, তার হজমের অসুবিধা হতে পারে। কারো মনে গ্লুটেন সেন্সিটিভিটি আছে, হজমের সমস্যা হতে পারে, পেট ফেঁপে যাবে। কারো ল্যাকটোজ ইনটলারেন্স আছে, হজমের অসুবিধা হতে পারে। কারো পেটে হেলিকোব্যাক্টার প্যাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, পেটের ইনফেকশন করে স্টমাকে, সেটা আছে, তাহলে তার হজম হবে না, হার্ট বার্ন হবে, অ্যাসিডিটি হবে, গ্যাস্ট্রিসোফেজাল রিফ্লাক্স হবে। ফলে হাজার কারণ আছে, তুমি কোনটা ছেড়ে কোনটা বলবে। তবে খুব সাধারণ কারণের মধ্যে যদি আমি বলতে চাই, ইররেগুলার লাইফস্টাইল, যে কি খাচ্ছি, কখন খাচ্ছি আর কতটা খাচ্ছি। তার পেটে এইটুকু জায়গা, এতটা খাবার খেয়ে নেয় লোভে, ভাবছি এতটা খেয়ে নিলাম, তাহলে আমাকে বেশ কিছুক্ষণ খাবারের জন্য সময় অপচয় করতে হবে না। অনেকে আছে যে টাইম পায় না, তো মানে যা পাই তখন অনেক অনেক খেয়ে নেয়। বডি তো বুঝতে পারছে না কি করবে এতগুলো খাবার খেয়ে, বডি ঘেটে যায়, তখন হজমের অসুবিধা হয়, হার্ট বার্ন হয়, অ্যাসিডিটি হয়, তখন বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়, জলের মধ্যে গলে বুদবুদ কাটে, সেটাকে পিয়ে পিয়ে খায়। কোল্ড ড্রিঙ্ক ভাবে অ্যাসিডিটি অম্বল কমিয়ে দেবে। এই কোল্ড ড্রিঙ্ক নিয়ে একটা আবার আমার বলার আছে, এই যে কোল্ড ড্রিঙ্ক খেলে যে অ্যাসিডিটি কমে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, জানো তো? ইনফ্যাক্ট কোল্ড ড্রিঙ্ক আমাদের গ্যাস্ট্রিসোফেজাল রিফ্লাক্স বাড়িয়ে দেয়। ওই যে ফিজি ব্যাপারটা থাকে, তো আর ঠান্ডা জিনিসটা থাকে, সাময়িক আরাম হয়, সেই জন্য লোকে ভাবে ওটা ওই ঢেকুর উঠে যায় বলে, গ্যাসটা বেরিয়ে গেল। ওটা আছে ওই কোল্ড ড্রিঙ্কের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড রিজলভ থাকে, ওটা বেরোয়, কিছু ঢেকুর ফেকুর ওঠে না। ও বাবা, কোল্ড ড্রিঙ্ক খেলে আরো অম্বল অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ লোয়ার ইসোফেজাল স্ফিংটার বলে একটা স্ফিংটার আছে আমাদের খাদ্যনালীর নিচে, ইসোফেগাসের নিচে, সেটা আরো ল্যাক্স হয়ে যায়, আরো হার্টবার্ন, আরো গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স হয়। ফলে আমরা আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আমাদের অস্বাস্থ্যকর জীবনের জন্য আমরাই দায়ী, আর আমরাই দায়ী এই বদহজমের জন্য। পেটের কোনো অসুবিধা বেশিরভাগ ক্ষেত্রেই পাই না। 100 জনের যদি অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা নিয়ে আসে, মাত্র 20 জনের রোগ পাওয়া যায়। কারো হয়তো ল্যাকটোজ ইনটলারেন্স আছে, কারো হয়তো গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ আছে, কারো হয়তো ইসোফেজিয়াল কি বলে অ্যান্টাল ইরোশন আছে, স্টমাকের মধ্যে তার ইরোশন হয়েছে, কারো বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস আছে ইত্যাদি। মাত্র 20 জনের, বাকি 80 জনের কিন্তু তার ঝামেলাটা হয়েছে তার নিজের জন্য, নিজের লাইফস্টাইলের জন্য। না ওই যে বলে না, ওই ভীষণ গ্যাস হচ্ছে। গ্যাস হলে কি করব তখন? ওই গ্যাস মাঝে মাঝেই হয়ে যায়, সন্ধ্যের দিকে যদি গ্যাস হয়ে যায় তখন কি করব? একটা তো ওষুধ আছে যেটা নাকি খুব তাড়াতাড়ি আরাম দেয় বলে ক্লেম করে, তো সেটা খাওয়া কি ভালো? মানে সেটা বলে খাবার সোডা থাকে নাকি, খাবার সোডা থাকে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে, কিন্তু গ্যাস হওয়াটাকে না কিছুটা তুমি বলতে পারো সাইকোলজিক্যাল। পেটে গ্যাস হচ্ছে মানে ইন্টেস্টিনে বেশি গ্যাস ফর্মেশন হচ্ছে। এবার স্টুল ক্লিয়ার না হলে হতে পারে, বেশি খাবার খেলে হতে পারে, কিছু অসুখ আছে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স, গ্লুটেন সেন্সিটিভিটি, যেটা সিলিয়াক ডিজিজ, সেগুলোতে হতে পারে পেটে গ্যাস ফর্মেশন বেশি হয়। আর কিছু গ্যাস ফর্মেশন হয় হচ্ছে তোমার এই
অনিয়মে খাওয়ার জন্য, বা কারো হয়তো ফ্যাটি লিভার আছে, কারো হয়তো গল ব্লাডারে স্টোন আছে, সেটাকে সে চিকিৎসা করায় না, অপারেশন করে না, সেসব ক্ষেত্রে গ্যাস ফর্মেশন বেশি হয়। গ্যাস যদি কারো দীর্ঘমেয়াদী বা বহুদিন ধরে বেশি হয়, তার প্রপার চিকিৎসা করতে হয়। এরকম নয় যে ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ এনে তুমি দিনের পর দিন খাচ্ছ আর সেটা চাপা দিয়ে রাখছো, তাহলে তো রোগটা তো পেটে বেড়ে যাবে। আচ্ছা, সেটাকে আমার মনে হয় ইগনোর করা উচিত। সেটাকে ইগনোর করা উচিত। হ্যাঁ, মানে সেটাকে ওই বারবার যে ওষুধ খাওয়াটাকে ইগনোর করে তুমি ডাক্তারের কাছে আগে যাও, ডাক্তার তোমাকে বলবে। ওষুধ খেলে তোমার তো সিমটম রিলিফ হয়েই যাবে, কিন্তু তুমি যে ওষুধটা খাচ্ছ সেই ওষুধটারও তো সাইড এফেক্ট আছে। দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে বহু সাইড এফেক্ট আছে। তো হ্যাঁ, সেই জন্য এই যে আমরা কোনো একটি প্রাজল একদম একদম খেয়ে নিই খুব তাড়াতাড়ি, বা আরো ওষুধ আছে খুব কমন ওষুধ, ও দিয়ে নাম একটা, হ্যাঁ। এই ধরনের ওষুধগুলো একটু গ্যাস মতো হয়েছে রে বলে টপ করে খেয়ে নিচ্ছি, এটা খাওয়া ভালো নয় বলছো? দীর্ঘদিন খাওয়াটা উচিত না, কারণ এই যে এটা হচ্ছে যেটা কাজ করে, এটাকে প্রোটন পাম্প ইনহিবিটর বলে, এই গ্রুপটাকে, ওষুধের গ্রুপটাকে। এরা হচ্ছে পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় যে সিস্টেমটার মাধ্যমে, সেটাকে ইনহিবিট করে দেয়। স্টমাকের অ্যাসিডটা দরকার, তার কারণ হচ্ছে খাবার হজম করতে দরকার। আমরা খাবারের মধ্যে যে হাজার হাজার শত শত জার্মস খাই, সেগুলোকে মারার জন্য দরকার, নাহলে পেটে ইনফেকশন হবে। খাবারের মধ্যে আমরা যা খাবার খাই অনেক জার্মস ঢোকে, কিন্তু এই অ্যাসিডটাই ওটাকে মারে। আর দীর্ঘদিন ধরে যারা গ্যাসের ওষুধ খাচ্ছে, তাদের হাড় দুর্বল হয়ে যায়, কারণ তাদের ভিটামিন B12 অভাব হয়, তাদের আয়রনের অভাব হয়, ক্যালসিয়ামের অভাব হয় রক্তে, ম্যাগনেসিয়ামের অভাব হয়, কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়াটা কখনোই কেউ রেকমেন্ড করে না। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছুদিন গ্যাসের ওষুধ খেতে হয়, যেমন কোনো আলসার হয়েছে, গ্যাস্ট্রিক আলসার বা ডিওডোনাল আলসার, বা কারো কোনো ওষুধ খেতে হচ্ছে যেটার সঙ্গে গ্যাসের ওষুধ না খেলে পেটের অসুবিধা তৈরি হবে, যেমন পেন কিলার, স্টেরয়েড গ্রুপের ওষুধ, সেই ক্ষেত্রেও আলাদা। কিন্তু আদারওয়াইজ এই রুটিনলি খুব দীর্ঘদিন ধরে এই 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর ধরে গ্যাসের ওষুধ খাচ্ছে, কোনো মানে হয় না, কোনো কাজে আসে না, বরং রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি হয়। তুমি যখন ওষুধ বন্ধ করবে দীর্ঘদিন খাওয়ার পরে, তুমি কিছু খাবার খেতেই পারবে না, তোমার অ্যাসিডিটি বেড়ে যাবে। প্রথম থেকেই কমিয়ে দরকার, প্রথম থেকে এটা কমিয়ে ফেলা দরকার গ্যাসের ওষুধ খাওয়াটা। এবার আমি আবার আরেকটা সম্পূর্ণ অন্য দিকে জাম্প করছি, যে প্রচণ্ড লাফাচ্ছি। তুমি আমাকে বলো, আমাদের একটা খুব ইদানিং কমন কথা হয়েছে, আগে হয়তো নাম জানতাম না বা খুব একটা শুনতাম না, বিদেশি সিনেমা টিনেমায় শুনতাম, এখন আমাদেরও আশপাশে শুনতে পাচ্ছি। হোয়াট ইজ প্যানিক অ্যাটাক? প্যানিক অ্যাটাক হচ্ছে একটা নিউরোসাইকোলজিক্যাল এমার্জেন্সি বলতে পারো, যেই ক্ষেত্রে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, তাদের সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন হয়, মানে আমাদের কিছু একটা নার্ভ আছে, সেটার ওভার স্টিমুলেশন হয়ে তার হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, পেশেন্ট ঘামে, বুকে চাপ অনুভব করে, পেটে গ্যাস অনুভব করে, এবং তার মনে হয় সে এক্ষুনি মরে যাবে, হার্ট অ্যাটাক হয়ে। এটাকে প্যানিক অ্যাটাক বলে। এবং প্যানিক অ্যাটাকের মূল কারণটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার কোনো কারণে অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে। অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে ব্রেনের নিউরোকেমিক্যাল অল্টারেশনে হয়। ব্রেনে অনেক কেমিক্যাল থাকে, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এই কেমিক্যালগুলো অল্টারেশন হয়। অল্টারেশনে চেঞ্জ হয়, এদের পরিমাণটা চেঞ্জ হয়, ব্যালেন্স চেঞ্জ হয়, রেশিও চেঞ্জ হয়। তার জন্য এই প্যানিক অ্যাটাক হয় বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়। এটা চিকিৎসা আছে, এটার সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক নেই। তবে যার ব্লাড প্রেশার বেড়ে গেছে, বুক ধরপড় করছে, ঘাম হচ্ছে, তার কিন্তু এমার্জেন্সি থেকে ইসিজি করে দেখে নিতে হবে যে হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো কিছু না থাকে, তাহলে বলা হয় যে এটা প্যানিক অ্যাটাক হচ্ছে। ওকে, এইবার আসি যে অনেকেরই হয় যে চেনা লোকেরও নাম মনে করতে পারছে না, চেনা জিনিস ঠিক সময় চট করে মনে করতে পারছে না, এইগুলো কি আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া? হতেও পারে ডিমেনশিয়া, যে তার কাউকে আগে খুব কমন দেখেছে কিছুদিন আগেই, হ্যাঁ, তার নাম মনে করতে পারছে না। সবচেয়ে বেশি ভুলে যায় হচ্ছে চাবি কোথায় রেখেছে, চাবি খুঁজে পাচ্ছে না, রাস্তা ভুলে যাচ্ছে, কি খেয়েছে অনেক সময় ভুলে গেল, মনে করতে পারছে না। একটা ডিমেনশিয়া হতে পারে, কিন্তু ডিমেনশিয়াটা খুব কমনেস্ট কজেসের মধ্যে পড়ে না। স্ট্রেস একটা কারণ, মেন্টাল স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ স্ট্রেস। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফোকাস চলে যাওয়া, কনসেন্ট্রেশন চলে যাওয়া, ডিমেনশিয়া তো একটা কারণ। ডিমেনশিয়া তো হতেই পারে, বয়স হলে অনেকের হয়, অ্যালজাইমার্স ইত্যাদি, সেটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, সেক্ষেত্রে আলাদা। স্ট্রেসেও আমরা অনেক সময় ভুলে যাই। স্ট্রেস যখন আমাদের হয়, আমাদের কর্টিজল বলে একটা হরমোন আছে, যেটা বেড়ে যায়। আমাদের ব্রেনে একটা হার্ড ডিস্ক আছে, তার নাম হচ্ছে হিপোক্যাম্পাস। দীর্ঘদিন ধরে কর্টিজল যখন বেশি থাকে, হিপোক্যাম্পাস ওই হার্ড ডিস্কটার সাইজে ছোট হয়ে যায়, মেমোরি লস হয়, স্টোর করতে পারে না। এত বড় একটা ডিস্কের মধ্যে যা মেমোরি জমা থাকবে, ডিস্কে ছোট হয়ে যায়, কম মেমোরি থাকবে না, জিবি কমে গেল তো, মানে সেই হিসাবে যদি বলো, তাহলে তার কম মেমোরি থাকবে, সেই হিসাবে সে ভুলে যাবে। আর ডিমেনশিয়াও হতে পারে। ডিমেনশিয়া মানে যেটা নিউরো ডিজেনারেটিভ কন্ডিশন, যেটা বয়স হলে হয়, সেটা অনেক কারণ আছে। সেটা থাইরয়েড প্রবলেমও হতে পারে, সেটা আমরা একটা গোটা এপিসোড করব। হ্যাঁ, ভিটামিন B12 হতে পারে,
হরমোনাল চেঞ্জও হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে, মাল্টিপল স্ট্রোকস থেকে হতে পারে, ব্রেনে ছোট ছোট স্ট্রোক হয় সেখান থেকে হতে পারে। সেটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করা যাবে। আজকে তুমি আমাকে বলো যে স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের সম্পর্ক আছে? খুব বেশি করে আছে। যারা ভালো করে ঘুমোয় না তাদের স্মৃতিশক্তি দুর্বল হতেই হবে, কারণ আমরা সারাদিন যা দেখি, শুনি, পড়ি, জানি সেগুলো সব ব্রেনের হার্ড ডিস্কে কনসলিডেশন হয় ডিউরিং স্লিপ। তুমি যে আমার সঙ্গে কথা বলছো না, এটা তোমার মেমোরিতে থাকবে না। তুমি রাত্রিবেলা এখন ঘুমোবে, এই মেমোরিটা হার্ড ডিস্কে ঢুকবে, হিপ্পোক্যাম্পাসে ঢুকবে ডিউরিং স্লিপ। যারা কম ঘুমাচ্ছে তারা তো কিছুদিন পরে উবে চলে যাবে, শর্ট টার্ম মেমোরি লস। আমির খানের সিনেমা, বুঝেছো? মনে করতে পারবে না। আচ্ছা, মনে থাকবে না, মনে থাকবে না। না। প্লাস এই যারা কম ঘুমোয়, স্ট্রেস হরমোনগুলো সব বেড়ে যাবে, অ্যাড্রিনালিন বেড়ে থাকে, কর্টিসল বেড়ে থাকে, আর কর্টিসল বেড়ে গেলে আবার হিপ্পোক্যাম্পাস ছোট হয়ে যাবে, আরও মনে রাখতে পারবে না। আর আমাদের ঘুমের সময় আমাদের আমাদের আমরা সারাদিন যা খাচ্ছি, জল খাচ্ছি, পটি হিসু দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্রেনের যে এক্সক্রিটারি প্রোডাক্ট কখন বেরোবে? ডিউরিং স্লিপ। গ্লিমফ্যাটিক সিস্টেম, একটা সিস্টেম আছে গ্লিমফ্যাটিক সিস্টেম। ব্রেনের এক্সক্রিটারি প্রোডাক্টগুলো ব্রেন থেকে বাইরে ব্লাডের মাধ্যমে বেরিয়ে যায়। আমরা না ঘুমোলে সেটা অ্যাক্টিভেটেড হতে পারবে না, ফলে ব্রেনের মধ্যে খারাপ জিনিসগুলো জমা হবে। তাহলে নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলোর পরিমাণ বেড়ে যাবে, অ্যালজেইমার্স, পার্কিনসন্স এগুলো বেড়ে যাবে। পেশেন্ট ভুলে যাবে, বলতে আরম্ভ করবে, তার নানা রকম প্রবলেম তৈরি হবে। এরকম অনেক পেশেন্টকে তুমি দেখবে ঘুম কম হওয়ার জন্য রোগা হয়ে গেছে। ঘুম কম হয় যে খিদে চলে গেছে, ব্রেনের যে অংশগুলো খিদে কন্ট্রোল করে, খাওয়া কন্ট্রোল করে, সেগুলো তার কাজকর্ম চলে গেছে, ফলে সে রোগা হয়ে যাবে, তার আনহেলদি তার লাইফস্টাইল হয়ে যাবে। ওকে, বাবা কি সাংঘাতিক। তুমি আমাকে তাহলে বলে দাও যে স্মৃতিশক্তি কিভাবে বাড়াবে। আমাদের ছোটবেলায় একটা টনিক পাওয়া যেত, যেটা খেলে যেটা খেলেই স্মৃতিশক্তি নাকি বেড়ে যেত। দেখো, স্মৃতিশক্তি বাড়ানোর কোনো রকেট সায়েন্স নেই। বাড়ানোর জন্য প্রথম জিনিস হচ্ছে আমাদের ব্রেন হেলদি ফুডগুলো খেতে হবে। শাকসবজির মধ্যে প্রচুর ভিটামিন আছে, ফলমূল যেগুলো রঙিন শাকসবজি, গাজর, বেল পেপার, এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে। এগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যেগুলো আমাদের ব্লাডের মধ্যে খারাপ জিনিস সেগুলোকে নষ্ট করে, ওগুলোকে আমরা খেতে পারি। সেগুলো আমাদের ব্রেন হেলথ ভালো থাকবে, ব্রেন হেলথ খুব ভালো থাকবে। যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে, থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হবে ওষুধের মাধ্যমে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, সেটাকে কন্ট্রোল করতে হবে। যোগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস দারুণ ব্রেন হেলথের জন্য ভালো। সাউন্ড স্লিপ, কেউ যদি 6 থেকে 8 ঘন্টা খুব ভালো ঘুমোতে পারে, সারাদিন শুয়ে পড়ে আছে ঘুমোয় না, তাহলে হবে না। কিন্তু সাউন্ড স্লিপ হতে হবে, তার ব্রেন হেলথ দারুণ থাকবে। তুমি দেখবে যাদের টপ পারফর্মার ওয়ার্ল্ডের, তারা খুব ভালো ঘুমাতে পারে আর কি। আইনস্টাইনের নাকি শুনেছি প্রচুর ভালো ঘুমাতেন, অনেকক্ষণ ঘুমাতেন। এটার আবার উল্টো আছে, শাহরুখ খান একদম ঘুমায় না। শাহরুখ খান একদম ঘুমান না, শাহরুখ খান খুব কমই ঘুমান। এবার কি এক্সেপশনাল কিছু থাকবে, কিন্তু মানে ঘুমটা খুব জরুরি। আর স্মোকিং আর অ্যালকোহলটা কিন্তু ব্রেন হেলথ খারাপ করে, স্মৃতিশক্তি কমিয়ে দেয়। সেই জন্য তোমাকে আমি এটাও এর মধ্যে ইনক্লুড করে দিলাম, কারণ দর্শক বন্ধুরা অনেকেই আছেন যারা ক্রনিক অ্যালকোহলিক, ক্রনিক স্মোকার, তাদের জন্য এটা তাদের জানার জন্য বললাম। যারা অ্যালকোহলিক এবং স্মোকার তাদের খুব খারাপ, কিন্তু এটা বলে দিলাম। হ্যাঁ, মুভিং অন। কোনগুলোর থেকে বুঝবো যে এই ধরনের ভুলে যাওয়াটা এটা নর্মাল, খুব একটা চাপ নেওয়ার নয়, আর এইটা গুরুতর সমস্যার দিকে যাচ্ছে, এইটা কিভাবে বুঝবো, তফাৎ করবো কি করে? যদি দেখো সে চেনা জিনিসগুলোকে চিনতে পারছে না, তুমি বললে এটা কি, পেনটা দেখিয়ে বললে এটা টাইম লাগছে, তাহলে কিছু একটা গন্ডগোল হয়েছে। আরে পেনকে পেন বলতে তো বেশি টাইম লাগার কথা না, কারণ নাম ভুলে যাচ্ছে, রাস্তা ভুলে যাচ্ছে, খেয়েছে কিনা ভুলে যাচ্ছে, পটি বা প্রস্রাব মানে ইউরিন আর স্টুল করেছে কিনা সেটা ভুলে যাচ্ছে, বা তার আর্জটাকে সে ভুলে যাচ্ছে, বা তার ডে টু ডে লাইফে কোনো প্রবলেম তৈরি করছে, সে চান করছে না, আনহেলদি থাকছে, অপরিষ্কার থাকছে, আনটাইডি থাকছে, তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে হবে তার ডিমেনশিয়া হচ্ছে কিনা, তাকে সেই সময় নজর দিতে হবে, এটা একটা এমার্জেন্সি। ওকে, যে এমন কোনো স্বাস্থ্য পরীক্ষা আছে যেটা করিয়ে রাখলে আগে থেকে এই ধরনের সমস্যাগুলো ধরতে পারা যায়? মানে তুমি ক্রনিক অসুখগুলোর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। মানে খুব কমন কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো এখন এই প্রিভেন্টিভ হেলথ চেকআপসের মধ্যে থাকে না, যেমন একটা হিমোগ্রাম করানো, সুগারটা টেস্ট করা, থাইরয়েড লেভেলটা কত আছে, আমার কিডনি লিভারটা ঠিক আছে কিনা, আমার কোলেস্টেরলটা ঠিক আছে কিনা, ভিটামিনসগুলো ঠিক আছে কিনা, এগুলো একটু দেখা। একটা যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, যারা মনে করো আনহেলদি লাইফস্টাইল লিড করে, অ্যালকোহল খাচ্ছে, ওবেসিটি আছে, তাদের একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা লিভারে ফ্যাটি লিভার হয়েছে কিনা, ফ্যামিলি স্টাফ হার্ট ডিজিজ আছে, আর্লি ডেথ ইন দ্য ফ্যামিলি আছে, সেগুলো হার্টটা ঠিক আছে কিনা, একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি করা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে। খরচ হবে মানছি, কিন্তু নিজে তো সাবধানে একটু থাকা যায়।
নাহলে তো টেস্টটা করলে তো বুঝতে পারবে না। শুধু ব্লাড প্রেশার টেস্ট চেক করলে আর পালসটা চেক করলে আর ডাক্তার চোখ দেখে কি বুঝবে বলো, সবটা তো আর বুঝতে পারবে না। মানে তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষাও করে ফেলতে হবে। তো এই পরীক্ষাগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর করা দরকার। আজকাল সুবিধা আছে, এই কর্পোরেট হেলথ চেকআপসগুলোর মধ্যে এগুলো ফ্রিতে অনেক লোকের হয়ে যায়। আজকাল অনেক জায়গাতে খুব কম খরচে হয়ে যায়। এখন যেটা করে প্যাকেজ দেয়, প্যাকেজ দেয়। বিভিন্ন জায়গা হ্যাঁ, থেকেই খুব প্যাকেজ অনেক দেয়। কম খরচায় হয়, সেটা থেকে মানুষ আমরা জেনে ফেলতে পারি যে শরীরের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আর কারো যদি পার্টিকুলার কোনো অসুখের হিস্ট্রি থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই অসুখটা তাদের দেখে নিতে হবে। যেমন কারো ফ্যামিলিতে থাইরয়েড বা সুগারের প্রবলেম আছে, সেটা একটু চেক করে দেখে নিই। আমি যেমন শতপ্রণোদিত হয়েই বছরে একবার করিয়ে ফেলি। খুব ভালো করো, এটা খুব বেস্ট মেথড, যে জেনে নেওয়া দরকার যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আর যখন তুমি এটা দেখবে যে আমার রিপোর্টগুলো ভালো, তাহলে মনটাও ভালো হয় কিনা বলো, মনটাও কিন্তু খুব ভালো থাকে যে হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে ভাই, হ্যাঁ, চাপ নিয়ে চাপ এখনো, নিয়ে লাভ নেই। আর এখনো একটু কম সচেতন হলে চলবে, হ্যাঁ, এরকম exactly। এই এই একটা ব্যাপার হ্যাঁ। থাকে। আচ্ছা, তুমি বলো একটু একটু বড় হয়ে যাওয়ার পর, মানে 30-40 বছর বয়স হয়ে যাওয়ার পর সুস্থ থাকার জন্য 10টা টিপস কি? প্রথম কথা হচ্ছে আপনার মেন্টাল হেলথের দিকে নজর দিন। ওভার স্ট্রেসড হয়ে গিয়ে প্রচুর কাজ করে লাভ নেই। আপনার ভাল লাগছে না তাও আপনি লোককে হ্যাঁ বলে সেই কাজটা করছেন, সেটা থেকে নিজেকে দূরে রাখুন। 2 নম্বর হচ্ছে ডায়েটটা ঠিক করার চেষ্টা করুন। বহু বাইরে খেলেন, অনেক হলো, রাস্তার খাওয়া টাওয়াগুলো এবার একটু খরচটাও কমানো যাবে বাইরে ঘরের খাবার খেলে। আর খাবারটাকে একটু স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করুন, ফাইবার টাইবার ইনক্লুড করুন, একটু ভাজাভুজি কম খান ইত্যাদি। জল পানের দিকে নজর দিন, এটা আমার 3 নম্বর টিপস। মানে জল যদি কম আপনি যদি না মানে খেয়েছেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ডিহাইড্রেশন হবে, কিডনি স্টোন হতে পারে। জলটা ঠিক পরিমাণে খেতে হবে। 4 নম্বর স্লিপ সাইকেল, স্লিপ হেলথ, ঘুমের স্বাস্থ্য ঠিকঠাক বজায় রাখতে হবে। 5 নম্বর রেগুলার হেলথ চেকআপস করুন, সেটা খুব দরকার। 6 নম্বর রেগুলার এক্সারসাইজ করুন। হাঁটা একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম। অনেকে এক্ষুনি রেই করে তেড়ে আসবে সোশ্যাল মিডিয়াতে, হাঁটা নাকি কোনো ব্যায়ামের মধ্যেই পড়ে না। সারা পৃথিবীতে এটা বলা হয়েছে যে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। যে যারা ভালো করে হাঁটে, ব্রিস্ক ওয়াক করে, তাদের হেলথ ভালো থাকে। 7 নম্বর আমাদের যৌন জীবনটার এই দিকেও নজর দেওয়া দরকার। যে মহিলাদের এইচপিভি ভ্যাকসিন নেওয়া আছে কি না, হেপাটাইটিস বি, এইচআইভি, এগুলো অনেক সময় হয় না যদি কেয়ারলেসনেসের জন্য এগুলো হয়ে যায়, সেগুলো একটু আমাদের নজর দিতে হবে। 8 নম্বর ওবেসিটি হচ্ছে কিনা খেয়াল রাখা। ওজনটা চেক করুন, কোমরের মাপটা চেক করুন। ওবেসিটি হয়ে গেলে কিন্তু খুব ঝামেলা। 40 হলেই হার্টের একটা প্রবলেম হতে পারে। হার্টটা একটু চেক করা দরকার যে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। শুধু ইসিজি করলে না, ইসিজি নর্মাল আছে, হার্টের কোনো প্রবলেম নেই, তা কিন্তু নয়। ইকো করতে হতে পারে বা টিএমটি করতে হতে পারে, খুব গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলি এগুলো করুন। আর প্লিজ ওই একই কথা আমি বলবো, লোকে বোর হয়ে যায়, অ্যালকোহল এবং স্মোকিং থেকে নিজেদের দূরে রাখুন। এটা কিন্তু দরকার। এই 10টা টিপস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা করতেই হবে। এটা একটা পার্সোনালি জেনে নিই। বছরখানেক আগে অবধি আমি রাত্রিবেলা ফুটবল খেলতাম। আমাদের এখানে যারা আছে তারাও অনেকেই খেলতো। আমি 40 পেরিয়ে গেছি। আমি মাঝখানে এখন মাস 6 খেলিনি আর কি, কাজের চাপের জন্য। আমি কি আবার খেলতে পারি? তোমার কি ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে? না। তোমার কি দৌড়লে বুকে ব্যথা করে বা হাঁপ হয় বা বুক ধড়ফড় করে? একটা স্প্যানের পর। একটা স্প্যানের পরে। তুমি একটা টিএমটি টেস্ট করে নেবে, ট্রেডমিল টেস্ট করে। যদি নেগেটিভ আসে, তার মানে ধরে নিতে পারো তোমার করোনারি আর্টারি ঠিক আছে, তাহলে তুমি নিঃসন্দেহে নিশ্চিন্তে ফুটবল খেলতে পারো। ওকে, ওকে, ফ্যান্টাস্টিক। এবার আমি একটা র্যাপিড ফায়ার করবো। করো। র্যাপিড ফায়ার, ঠিক আছে? কিছু জিনিস নিয়ে আমরা কথা বলে নিয়েছি, তবু সেগুলোও ইনক্লুড করব। ওকে, রেডি? রেডি। ফার্স্ট কোয়েশ্চেন, ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব? সবসময় তা নয়, ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। যেমন কারো একটা কোনো মাসেলে টিয়ার হয়েছে, বা কোনো একটা লিগামেন্টে টিয়ার হয়েছে, বা কোনো আর্থ্রাইটিস আছে, বা তার কোনো পশ্চারের জন্য ব্যথা হয়েছে, তো ক্যালসিয়ামের অভাব নয়। মানে সব ক্ষেত্রে ব্যথা মানে ক্যালসিয়াম সেটা নয়, কিন্তু যে ক্যালসিয়ামের অভাব হয়েছে তা নয়। ওকে, বেশি ভিটামিন খেলেই বেশি উপকার? ভিটামিন বডিতে দরকার না হলে ভিটামিন বেশি খেলে সেটা হাইপার ভিটামিনোসিস বলে একটা অসুখ হতে পারে। মানে আমাদের বডিতে আলাদা করে ভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজনই হয় না যদি আমরা খাবারগুলো ঠিক পরিমাণে খাই। আমরা যদি কারো মনে করো সেদিকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে, সে যদি কেউ দুধ খাওয়া, মিল্ক প্রোডাক্ট খেলো, সে একটু ছোলা টোলা খেলো, বাদাম টাদাম খেলো, শাকসবজি ফলমূল ভালো করে খেলো, সব ভিটামিন শরীরের মধ্যে পেয়ে যাবে। ফলে আলাদা করে খাবার দরকার হয় না। এবার কারো যদি পার্টিকুলার করে ভিটামিনের অভাব থাকে, ভিটামিন কারো ডির অভাব আছে, বা B12 অভাব আছে, বা ভিটামিন B9 বা ফোলেট অভাব আছে, সেটা যদি ব্লাড টেস্ট করতে গিয়ে দেখলো অভাব আছে, তখন তারে খেতে হবে। এরকম ভিটামিন খেলেই যে আমি ভালো থাকবো তা নয়, কিন্তু আমাদের ভালো থাকতে গেলে আমাদের রেগুলার লাইফস্টাইলটা ভালো করতে হবে, লাইফস্টাইলটা স্বাস্থ্যকর করতে হবে, খাবার দাবার ভালো করতে হবে, অ্যাক্টিভিটি রেগুলার করতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে, ঘুম ভালো করে করতে হবে। ফল খেলে ডায়াবেটিস বাড়ে? কিছু কিছু ফল খেলে তার মধ্যে সুগার কন্টেন্ট বেশি আছে বলে বলতে পারে যে ডায়াবেটিসের মাত্রা বাড়ে। যেমন আমরা দেখি যে
আমের সিজনে ডায়াবেটিস রুগীরা সবাই সুগার বেশি নিয়ে অনেকেই আসেন। এত আম খেয়েছেন কিছুটা সুগার লেভেল বেড়েছে, কিন্তু এমন কিছু ফল আছে যেগুলো কিন্তু গুড ফ্রুট, তার মধ্যে প্রচুর ফাইবার আছে, যেমন পেয়ারা, যেমন পেঁপে, যেমন শসা, যেমন আপেল। এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে আপেলের গ্লাইসেমিক মিষ্টি তো, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 35 to 40, ফলে ডায়াবেটিস এসে খেতে পারে। কিন্তু কেউ যদি ডায়াবেটিস আছে, আম, কলা, লিচু, কাঁঠাল, খেজুর, আঙুর এগুলো খাচ্ছে, এগুলো তো প্রচুর সুগার কন্টেন্ট আছে, খাবে, কম খাবে, বেশি খাবে না। একদম খাবে না তা নাও, কিন্তু ডায়াবেটিক পেশেন্ট বলে কি শীত এতে বর্ষাকালে প্রথমে বা গ্রীষ্মকালের শেষে আম এসে সেটা একটু খাবে না? নিশ্চয়ই খাবে, পরিমাণে কম খেতে হবে। যেদিন আম খাচ্ছে বা মিষ্টি ফলগুলো খাচ্ছে সেদিন অন্য খাবারগুলো একটু কম খাবে, একটু অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, এরকম করেই ম্যানেজ করতে হবে। সব হার্বাল ওষুধ নিরাপদ? দেখো, হার্বাল ওষুধ নিয়ে আমার কিছু বক্তব্য আছে। মানে সব পৃথিবীতে জলও তো নিরাপদ না। তুমি একটা হার্টের রুগীকে বেশি করে জল খাইয়ে দাও, হার্ট ফেলিওর হবে। মানে কেউ যদি বেশি কিডনির সমস্যা আছে, বেশি করে জল খেয়ে নেয়, তার ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। ফলে কোনো জিনিসই পৃথিবীতে নিরাপদ নয় কিন্তু। ফলে কোনো জিনিস যেটা টেস্ট হচ্ছে না, যার মানব শরীরে তার বেশি পরিমাণে গেলে কি অসুবিধা হবে, সেটা যদি এখন টেস্ট নেই বা তার কোনো পেপার নেই, সেটা সবসময় নিরাপদ বলতে পারবো না। যে হার্বাল অসুখ বা হার্বাল ওষুধগুলো যে সব ক্ষেত্রে সব যে কোনো সিচুয়েশনেই যে একদম সেটা হার্মলেস, এটা আমি বলতে পারছি না। ওকে, আচ্ছা। মোটা মানুষই শুধু ডায়াবেটিসে আক্রান্ত হন? না, এরকম ঠিক নয়। এরকম আমাদের দেশে, বিশেষ করে এই সাউথ এশিয়া এই দেশগুলোতে, মানে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে না মানে খুব রোগা রোগা লোকদের ডায়াবেটিস হয়। এখানে একটা টার্ম আছে, টফি বলা হয়, যে থিন আউটসাইড ফ্যাট ইনসাইড। ওই পেটের ভেতরে প্রচুর চর্বি থাকে, বাইরে থেকে দেখে যদি রোগা হয়, দেখে তার কিন্তু ডায়াবেটিস হবে না, এর কোনো মানে নেই। কিন্তু মোটা মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রোগা মানুষের চেয়ে অনেক বেশি, আমি সেটা মানছি, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। কিন্তু রোগা মানুষদেরও ডায়াবেটিস হয় এবং খুব কমন। এবং তুমি দেখবে যে প্রচুর লোক হঠাৎ করে রোগা হয়ে গেল, খুব, তার সুগার টেস্ট করে দেখা হলো 400 সুগার এসছে। তার রোগা হয়ে গেছে বলে পাশের বাড়ির কেউ একদিন বলেছে, দেখতো তো সুগার টেস্ট করে তোর সুগার হয়েছে কিনা। তারপরে সুগার টেস্ট করতে গেছে, পরে ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে। ফলে রোগা মানুষেরও সুগার হতে পারে। মোটা মানুষের যেমন সুগার হওয়ার সম্ভাবনা বেশি, রোগা মানুষদেরও সুগার হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমাদের দেশে রোগা মানুষেরই সুগার অনেক বেশি। মোটা মানুষ তো আছেনই, কিন্তু মোটা মানুষের সংখ্যা তো কম, রোগা মানুষের সংখ্যা বেশি। আর আমাদের দেশে ডায়াবেটিস যেহেতু প্রচুর, রোগা মানুষেরও ডায়াবেটিস প্রচুর আছে। সব জ্বরেই অ্যান্টিবায়োটিক দরকার? ভাইরাল ফিভারে কেন অ্যান্টিবায়োটিক লাগবে? অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। ভাইরাল ফিভারের যে ওষুধের নাম, ভাইরাল ইনফেকশনের কিছু কিছু ভাইরাল ইনফেকশনের ওষুধ আছে, তার নাম অ্যান্টিভাইরাল। অ্যান্টিবায়োটিক্স এ মেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক লাগে না। জ্বর হলে যে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলে জ্বর কমে যাবে, তার মানে কোনো মানে নেই কিন্তু। যেমন ম্যালেরিয়া হলে কি অ্যান্টিবায়োটিক খেলে কমবে? সেটা অ্যান্টিপ্রোটোজোয়াল দিতে হবে। বা ডেঙ্গুকে অ্যান্টিবায়োটিক খেয়ে কি ডেঙ্গু জ্বর সারবে? এ তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হয়, প্যারাসিটামল খেতে হয় ইত্যাদি। বা টাইফয়েড ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে অ্যান্টিবায়োটিকের রোল আছে। ফলে সব জ্বরেই অ্যান্টিবায়োটিক কাজ করবে না, ফলে সব জ্বরেই অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। শেষ প্রশ্ন, আজকের যুগে সবাই শারীরিকভাবেও যেমন ভালো থাকতে চায়, মানসিকভাবেও ভালো থাকতে চায়। মেন্টাল হেলথ ইজ ভেরি মাচ ট্রেন্ডিং অ্যান্ড ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু। তো এই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ ভালো রাখার যদি তোমাকে 5টা উপায় বলতে বলি, তাহলে কি বলবে? 1 নম্বরে ঘুমের কথা বলবো, কারণ ঘুমটা হচ্ছে খুব নেগলেক্টেড আমাদের জীবনে, আমাদের দেশে। সবাই রাত জেগে কাজ করে, রাত জেগে টিভি দেখে, এখন ওয়ার্ল্ড কাপ চলছে, রাত জেগে ওয়ার্ল্ড কাপ দেখছে, ঘুম কম হচ্ছে, মেন্টাল হেলথ খারাপ হয়। 2 নম্বর হচ্ছে গুড ফুড অ্যান্ড এক্সারসাইজ। এমন কিছু খাবার খেতে হবে যেগুলো মেন্টাল হেলথ ভালো থাকতে পারে। অ্যান্টি অক্সিডেন্ট আছে, ফলমূল বা কিছু বাদাম জাতীয় জিনিস, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, যেগুলো মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। রেগুলার অ্যাক্টিভিটি, এক্সারসাইজ আমার মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং। এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের মেন্টাল হেলথ খারাপ করে। স্মোকিং আমাদের ব্রেনের ব্লাড ভেসেলসগুলোকে নষ্ট করে, মেন্টাল হেলথ খারাপ হতে পারে, কারণ ডিমেনশিয়া হলে মেন্টাল হেলথ খারাপ হবে। অ্যালকোহল খেয়ে লোকের তো মেন্টাল হেলথের অবস্থা দেখেছো কিরকম থাকে। 4 নম্বর মেডিটেশন, মাইন্ডফুলনেস, যোগা, এগুলো করা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। আর 5 নম্বর, যেটা খুব ইম্পর্টেন্ট, না বলা। তোমার কাজ করতে ইচ্ছে করছে না, ওভার স্ট্রেসড হয়ে গেছো, বিরক্ত লাগছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছ, কিন্তু লোককে খুশি করার জন্য কাজ করছো। অনেক ক্ষেত্রে এটা করতে হয় কিন্তু আমাদের, যে লোকে বলেছে আমি না বলতে পারছি না, কি মাইন্ড করবে। এই না বলাটা প্র্যাকটিস করতে হবে। এটা যদি তুমি না করতে পারো, তাহলে তোমার ফ্যামিলির জন্য তুমি ইনজাস্টিস করছো, আর তোমার মেন্টাল হেলথের জন্য ইনজাস্টিস করছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে একদম মেশিন গানের মতো হলো পুরো এপিসোডটা, ঝাঝ করে বেরিয়ে গেল। আপনাদের কেমন লাগলো একটু লিখে জানান না, একটু কমেন্ট করুন, একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন।
আর আগামী দিনে কি ধরনের এপিসোড ওনার সঙ্গে আমার করা উচিত সে বিষয়ে একটু বুদ্ধি টুদ্ধি দিন। আমি একা মানুষ কত খাটবো, আপনারাও একটু বলুন। আর এই সাবস্ক্রাইবটা নিজে করুন, পাশের লোককে ধরে করান, কারণ 95% লোক দেখছে, প্রচুর ভিউ হচ্ছে, সাবস্ক্রিপশনটা সেরকমভাবে বাড়ছে না, বাড়াতে হবে তো। ফাস্টেস্ট গ্রোয়িং বেঙ্গলি পডকাস্ট চ্যানেল বলতে চাই নিজেদের, 3,02,000 হয়ে গেছে, খুব শিগগির চাই 4 লাখে পৌঁছতে, আপনাদের আশীর্বাদ দরকার। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, স্টে ওয়েল অ্যান্ড গুড নাইট।